দেখো ঘর্ষণটা কি, ঘর্ষণটা কি। তো আমি যদি বলি ঘর্ষণটা হচ্ছে ঠিক এরকম কিছু, এই লাইটটা তো দেখতে পাচ্ছ তাই না, এই হচ্ছে একটা তল, আমি কি করবো এটা তলটার উপর দিয়ে যাচ্ছি, যদি এমন করি এই তলের উপর দিয়ে যায় তাহলে এই যে দুইটা তল, এই যে এটা দেখতে পাচ্ছ আর এই যে এটা দেখতে পাচ্ছ, এই দুইটা তলের মধ্যে যে বাধা তৈরি হচ্ছে, এই যে একটা বাধা যে তৈরি হচ্ছে, বাধাটাকে বলি আমরা মানে হচ্ছে ঘর্ষণ। মানে এইটার তল এবং এইটার তল দুইটা স্পর্শ তল, এই স্পর্শ তলের মধ্যে যে বাধা তৈরি হয়, এই বাধা তৈরির যে ঘটনাটা, এই ঘটনার নামই হচ্ছে ঘর্ষণ। তো আমরা এটাকে ডিফাইন করতে পারি একটু অন্যভাবে, আমরা চাইলে এটাকে ডিফাইন করতে পারি। দেখো কিভাবে ডিফাইন করি, তো আমরা কিভাবে লিখবো এটা আমি পরে বুঝাচ্ছি, আগে দেখো ঘর্ষণ কাকে বলে। তাহলে ঘর্ষণটা হচ্ছে একটি বস্তু, দেখো কি বললাম যে একটি বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলার সময় তাদের স্পর্শতলে একটি বস্তু যখন একটা আরেকটা, দেখো চলার সময়, হ্যাঁ এখানে একটা কথা আছে, চলতে বা চলার চেষ্টা করলে, চলার সময় বা চলার চেষ্টা করলে, এখানে একটু কথাটা ঘুরাই লিখি আমি, যে চলার সময় বা চলতে, আচ্ছা বা এটাও বলতে পারি আচ্ছা, যে একটি বস্তু উপর দিয়ে চলতে থাকলে বা চলার চেষ্টা করলে, চেষ্টা করলে তাদের স্পর্শতলে যে বাধা তৈরি হয়, যে স্পর্শতলে যে বাধা তৈরি হয়, ওই বাধা তৈরির ঘটনাকে ঘর্ষণ বলে। তাহলে এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা, ঠিক আছে। কি বললাম এখানে, যে একটি বস্তু অন্য বস্তুর উপর দিয়ে চলতে থাকলে বা চলার চেষ্টা করলে তাদের স্পর্শতলে যে বাধা তৈরি হয়, ওই বাধা তৈরির ঘটনা কি বলা হয়, ঘর্ষণ। তাহলে বিষয়টা কি বললাম এখানে, যে এমন একটা বস্তু আমার কাছে থাকবে, এই একটা বস্তু আছে আর এই হচ্ছে আমার স্কেল, দুটা বস্তু কি করবে, একটা দেখো হয় চলার চেষ্টা করতে, মানে এরকম চলতেছে না কিন্তু চলার চেষ্টা করতেছে, চলছে না, যেমন ধরো এরকম ভাবে রাখা আছে, এখন চিন্তা করো এটা কিন্তু রাখা আছে, একটা আরেকটার উপর দিয়ে চলতেছে না, কিন্তু আমরা ধরতেই পারি চলার চেষ্টা করছে কিন্তু চলতে পারতেছে না। আচ্ছা এইটা না, শুধুমাত্র ধরো যে তুমি কি করছো, একটা বড় একটা পাথর, বিশাল একটা পাথর, তুমি পাথরটার মধ্যে একটা বল প্রয়োগ করছো, খুব জোরে ধাক্কা দিচ্ছ, তুমি যখন খুব জোরে ধাক্কা দেবে তখন পাথরটা খুব বেশি পরিমাণে বড় হওয়ার কারণে পাথরটা কিন্তু চলার চেষ্টা করবে ওইটার উপর দিয়ে, মানে পাথরটা যেখানে রাখা আছে সেটার উপর দিয়ে চলার চেষ্টা করবে, যথার্থ বলের পরিমাণ না হওয়ার কারণে হয়তোবা সেটা চলতে পারবে না, কিন্তু চলার চেষ্টা করবে। ওই যে চলার চেষ্টা করলে তাদের যে স্পর্শতলে যে একটা বাধা তৈরি হচ্ছে, এই বাধা তৈরির ঘটনাকে বলি আমরা ঘর্ষণ। বাধা তৈরির ঘটনাকে বলা হয় ঘর্ষণ। আচ্ছা, তো এটা গেল। এবার আমরা একটু দেখি এই যে ঘর্ষণটা, তাহলে ঘর্ষণ বলটা এখানে বলতে পারি। আর দেখো তাহলে এটা গেল ঘর্ষণ কাকে বলে, এবার দেখো ঘর্ষণ বলটা কি, এটা যদি হয়ে থাকে এবার ঘর্ষণ বল দেখো, ঘর্ষণ বল দেখো, তো ঘর্ষণ বল হচ্ছে দুটি বস্তুর স্পর্শতলে যে বাধাদানকারী বলের সৃষ্টি হয়, কি বললাম এখানে, দুটি বস্তু আছে, দুটি বস্তু স্পর্শতলে যে বাধাদানকারী বলের সৃষ্টি হয়, বা এটা বলতে পারো বাধাদানকারী বল ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলে, ঘর্ষণ বল বলে। তাহলে আমরা এটাও পেলাম যে একটা হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ কি, আর এই ঘর্ষণের সময় একটা বলের উৎপত্তি ঘটে, ওই বলটাকে বলি আমরা
ঘর্ষণ বল। ওই বলের কাজে হচ্ছে বস্তুটা কি করবে, বাধা তৈরি করবে, ওইটার কাজ হচ্ছে কি বস্তুটাকে বাধা তৈরি করবে। আচ্ছা তারপর দেখো প্রপার সংজ্ঞা। আচ্ছা ভাই তলের প্রপার সংজ্ঞাটা কি? আচ্ছা তলের আমরা যে প্রপার সংজ্ঞাটা বলি সেটা হচ্ছে তল হচ্ছে এমন একটা বস্তু, মানে একটা আমরা একটা কাঠামো ধরতে পারি যার দৈর্ঘ্য প্রস্থ থাকতে পারে, যার দৈর্ঘ্য থাকতে পারে, প্রস্থ থাকতে পারে, বা এক কথা হচ্ছে ক্ষেত্রফল আছে, এমন কিছু একটা ঘটনা যার ক্ষেত্রফল আছে, এমন একটা তল। তল মানে হচ্ছে যার ক্ষেত্রফল আছে, সহজ ভাষায় যেটা বলতে গেলে। আচ্ছা তো এই চ্যাপ্টার শেষ, এই যে ক্লাসটা হচ্ছে এই টপিকসের পরে চ্যাপ্টার শেষ, পরে আমরা সৃজনশীল প্র্যাকটিস করে ফেলবো, ঠিক আছে? তো এটা গেল। এবার আমরা একটু দেখি এই যে এইখানে কিভাবে হয় একটু দেখি। দেখো আমরা একটু ঘর্ষণের বৈশিষ্ট্যটাও দেখে আসি। ঘর্ষণের বৈশিষ্ট্য, ঘর্ষণের বৈশিষ্ট্য কি লেখো, এই যে দ্বিতীয় টপিকস ঘর্ষণের বৈশিষ্ট্য। এক হচ্ছে এই বল, ঘর্ষণ মানে কি দেখো, ঘর্ষণ বল, ঘর্ষণ। আচ্ছা ঘর্ষণ কি করে দেখো, ঘর্ষণ বলের কাজটা কি দেখো, ঘর্ষণ বল, এই বল সর্বদা কি করে দেখো, ঘর্ষণের বৈশিষ্ট্য বলতে পারো, এটা ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। এই বল সর্বদা গতির বিপরীত দিকে ক্রিয়া করে, গতির বিপরীত দিকে ক্রিয়া করে। ঘর্ষণ বলটার কাজই হচ্ছে গতির বিপরীতে ক্রিয়া করা, এক। ঠিক আছে, দুই। দেখ কি বললাম এখানে, ঘর্ষণ বলটা কোথায় ক্রিয়া করে? আচ্ছা গতির বিপরীতে ক্রিয়া করে। আর এটা সকল স্পর্শতলে ক্রিয়াশীল। এটা কি হবে? এটা সকল স্পর্শতলে ক্রিয়াশীল, স্পর্শতল ছাড়া হবে না, সকল স্পর্শতলে ক্রিয়াশীল, সকল স্পর্শতলে ক্রিয়াশীল। ঘর্ষণ বল বস্তু স্পর্শতলের, আচ্ছা স্পর্শতলের উপর নির্ভরশীল, স্পর্শতলের উপর নির্ভরশীল। কেন নির্ভরশীল তার রিজনটা বলে দিচ্ছি। নির্ভরশীল, এখন যদি বলো যে কেন, দেখো এর কারণ হচ্ছে এক, তল মসৃণ হলে, তল যদি মসৃণ হলে ঘর্ষণ কম হয়, ঠিক আছে। আর বি হচ্ছে তল অমসৃণ হলে, যদি হয়, অমসৃণ হলে ঘর্ষণ বেশি হয়। যেমন ধরো আমরা যদি বলি এই যে এটার মধ্যে, আমি যদি এইটার মধ্যে দিই এরকম ভাবে হাত দিই বা খুব জোরে দেই, তাহলে এইখানে যে ঘর্ষণ তৈরি হবে, আমি যদি একটা কাজ কাটা, মানে হচ্ছে এরকম চিন্তা করে দেখো যে একটা কাজ কাটার রাস্তা, মানে হচ্ছে এমন একটা পিচ রাস্তা, আমি যদি ঘর্ষণ দেই তাহলে সেইখানে ঘর্ষণটা বেশি হবে, এখানে ঘর্ষণটা কম হবে। কারণ হচ্ছে এই যে তলটা আছে, এই তলটা হচ্ছে কি মসৃণ। এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলটা হচ্ছে কি একটা মসৃণ তল। এই মসৃণ তল হওয়ার কারণে এটা কি বলবো আমরা, মসৃণ তল হওয়ার কারণে এটা হচ্ছে কি ঘর্ষণের পরিমাণটা এখানে কম হবে। তার মানে যেখানে তোমার বেশি, মনে রাখবা যেখানে দেখবা বেশি পরিমাণে কি থাকবে, অমসৃণ থাকবে। অমসৃণের পরিমাণ যেখানে বেশি, ঘর্ষণটাও সেখানে বেশি। তো ঘর্ষণ বলও সেখানে বেশি, ঘর্ষণ যেখানে বেশি হবে ঘর্ষণ বলটাও সেখানে বেশি হবে। আচ্ছা তো এই গেল। এরপর দেখো আমরা কি বলতে পারি, এই ছিল তোমাদের আরেকটা বিষয় যে এটা কি করে, ঘর্ষণটা কি করতে পারে। এই ঘর্ষণটা আরেকটা বলতে পারি এখানে আমরা, চতুর্থটা দেখো, চতুর্থটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 4 নাম্বারটা। ঘর্ষণ কি করে, ঘর্ষণ গতি হ্রাস করে। ঘর্ষণ কি করে, গতি হ্রাস করতে পারে। ঘর্ষণ গতি হ্রাস করে। এই হচ্ছে আমাদের ঘর্ষণের 4টা বৈশিষ্ট্য। ঘর্ষণের যে বৈশিষ্ট্যগুলি হতে পারে তার মধ্যে এই 4টা হচ্ছে বিশেষ। তো কি বললাম, এই বল ঘর্ষণ বা ঘর্ষণ বল, এই ঘর্ষণ কি করে, গতির বিপরীতে, এটা বলতে পারি ঘর্ষণ গতির বিপরীতে ক্রিয়া করে, এটা বলবো না, ঘর্ষণ বলটা গতির বিপরীতে ক্রিয়া করে। সকল স্পর্শতলে ক্রিয়াশীল, ঘর্ষণ সকল স্পর্শতলেই ঘটে, এমন কোনো স্পর্শতল নাই যেখানে ঘর্ষণ ক্রিয়াশীল না। সকল মানে আদর্শ কোনো বস্তু নাই, এমন কোনো বস্তু নাই পৃথিবীতে যে বস্তু দুইটার মধ্যে কোনো ঘর্ষণ সম্ভব না। তোমরা যে চোখে দেখো, যে তোমরা দেখো গ্লাস, তোমাদের চোখে গ্লাস হচ্ছে মসৃণ, তাই না?
আসলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি যদি দেখো এই গ্লাস অনেক বেশি অমসৃণ, তখন দেখবে খাঁজ কাটা। আমাদের স্কিনটা কি অনেক মোলায়েম না, অনেক সফট দেখা যায় না? কিন্তু তুমি যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবা তাহলে কি এমন তো কোনো ফাঁকা দেখা যায় না, তাই না? কোনো ফাঁকা দেখা যায় না। যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবা কি বড় বড় ফাঁকা, মানে পানির যে গহ্বরগুলি আছে, যে ঘাম ঝরে, তাহলে কত বড় বড় আছে এবং অ্যাব্রত মনে হবে তোমার কাছে। তো বিষয়টা হচ্ছে ঠিক ওই রকম, যে আসলে এইখানে যেটা আছে, যা আমরা চোখে দেখি সেটা আসলে না, দেখি না যা তাই। এরপর দেখো, তো ঘর্ষণের বৈশিষ্ট্য গেল। এবার আমরা দেখি সমতলে ঘর্ষণটা। এবার দেখবো আমরা সমতলে ঘর্ষণ। আমি এখানে কয়েকটা বৈশিষ্ট্য বলছি গতি হ্রাস করে। যেখানে ধরো খুব স্পিডে যাচ্ছে, যদি কোনো একটা রাস্তার মধ্যে অ্যাব্রত করে থাকে, তো সেখানে কিন্তু তুমি সাইকেলটা খুব বেশি জোরে চালাতে পারবে না। কিন্তু যেখানে রাস্তাটা মসৃণ সেখানে তুমি কিন্তু অনেক স্পিডে চালাতে পারো, তাই না? তো বিষয়টা এরকমই, যে ঘর্ষণ যেখানে অ্যাব্রত করে রাস্তার মধ্যে সাইকেল চালালে তুমি কি পাবো? কষ্ট বেশি পাবা। দেখবে যে ঝাঁকুনি দেবে। ঝাঁকুনি যত বেশি তার মানে ঘর্ষণ এখানে বেশি আছে, ঠিক আছে? বাধা দানকারী বলটা এখানে বেশি, আর বাধা দানকারী বল বেশি হলে সেখানে ঘর্ষণ বেশি, আর ঘর্ষণ বেশি হলে গতিটা কি হবে? কমে যাবে। কেন গতি কমে যাবে? কারণ এই ঘর্ষণের ধর্মই হচ্ছে গতি যেদিকে তার বিপরীতে ক্রিয়া করে, গতি যেদিকে তার বিপরীতে ক্রিয়া করা। আচ্ছা, এবার আসি আমরা বলছে ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণের প্রকারভেদে আসে। তো ঘর্ষণের প্রকারভেদ যদি দেখি, দেখো ঘর্ষণের প্রকারভেদ এগুলো তোমরা 9 10-এ পড়ে আসছো। প্রকারভেদ তো আমরা জানি এক হচ্ছে তোমার গতি ঘর্ষণ, কি জানি আমরা? স্থিতি ঘর্ষণ। এক হচ্ছে আমরা জানি স্থিতি ঘর্ষণ, এগুলো তোমরা 9 10-এ পড়া ছিল। দ্বিতীয়ত তোমাদের ছিল গতি ঘর্ষণ। তৃতীয়ত তোমাদের ছিল হচ্ছে গতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, তার হচ্ছে প্রবাহী ঘর্ষণ ছিল। তারপরে কি ছিল? প্রবাহী ঘর্ষণ ছিল, পিচ্ছিল ঘর্ষণ ছিল, আরেকটা ঘর্ষণ ছিল, সেই নামটা কি জানো? কি? ও, আবর্ত ঘর্ষণ। আরেকটা ঘর্ষণ হচ্ছে, পঞ্চমটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তো এগুলো তোমাদের হোমওয়ার্ক, এগুলো তোমাদের SW আমি বলে দিচ্ছি। এগুলো নাম সংজ্ঞাগুলো নিচে লিখবে, আমি বলে দিচ্ছি। তারপরেও আমি একটু বলে দিচ্ছি ঘর্ষণগুলি। স্থিতি ঘর্ষণ কখন হয়? স্থিতি ঘর্ষণ হচ্ছে যখন দেখবা একটা বস্তুর তল আরেকটা বস্তুর তলের মধ্যে কি আটকে আছে, একটা বস্তু তল আরেকটা বস্তু তলের মধ্যে আটকে আছে। অর্থাৎ যখন একটার সাপেক্ষে আরেকটা বস্তু স্থির থাকবে, একটা তলের সাপেক্ষে আরেকটা তল স্থির থাকবে, তখন ওই স্থির তলদ্বয়ের মধ্যে, স্থির দুইটা তলের স্পর্শতলের মধ্যে, ওই দুইটা তলের স্পর্শতলের যে ঘর্ষণটা ক্রিয়া করবে, ওই ঘর্ষণকে বলবা স্থিতি ঘর্ষণ। যেমন এইখানে তুমি বসে আছো না, তুমি যেখানে বসে আছো, তোমার বডির সাথে তুমি যেখানে বসে আছো সেটার তল আর তোমার যে বডিটা আছে, সেই বডিটা কিন্তু একটা স্থিতি ঘর্ষণে আছে, ঠিক আছে? তার মানে আমি যেমন দাঁড়িয়ে আছি, আমি একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, আমার পায়ের পাতা আর এই যে মেঝেটা আছে, এই মেঝে কিন্তু এখন স্থিতি ঘর্ষণে আছে, ঠিক আছে? তোমার টেবিল, তোমার পড়ার টেবিল এবং তোমার বইগুলো টেবিলের যে তল আছে, বইয়ের স্পর্শতল টেবিলের স্পর্শতলের সাথে স্থিতি ঘর্ষণে আছে। কি আছে? স্থিতি ঘর্ষণে। আচ্ছা, তারপর থেকে গতি ঘর্ষণ। আমার এই ডাস্টারটা এটার উপর দিয়ে যাচ্ছে চলমান অবস্থায়। যখন একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলাচল করতে থাকে, অর্থাৎ মুভেবল থাকে, গতিশীল থাকে। যখন গতিশীল থাকবে, এই গতিশীল অবস্থায় দুইটা স্পর্শতলে একটা ঘর্ষণ ক্রিয়া করে, ওই ঘর্ষণকে বলি আমরা গতি ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণটাকে, ফ্যানের বাতাস খাচ্ছ না? বাতাস তো খাও, তাই না? তো তোমার বডির সাথে যে ফ্যানে, দেখো, চিন্তা করো, প্রবাহী ঘর্ষণ হচ্ছে বাতাস বা তরলের যে ঘর্ষণ, অর্থাৎ তরল পদার্থ যখন এক স্থান থেকে অন্য স্থানে যেতে থাকে, তখন তলের সাথে যে ঘর্ষণটা তৈরি করে সেটা হচ্ছে তোমার প্রবাহী ঘর্ষণ। বাতাস যখন এক স্থান থেকে অন্য স্থানে যেতে থাকে, তখন বাতাস কোন একটা তলের সাথে যে ঘর্ষণটা তৈরি করে সেটা হচ্ছে একটা প্রবাহী ঘর্ষণ। আচ্ছা, আবর্ত ঘর্ষণটা কেমন হবে? আবর্ত ঘর্ষণটা হচ্ছে এরকম, চিন্তা করে দেখো, এটা এরকম গড়িয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? গড়িয়ে এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে? মানে হচ্ছে যেমন ধরো তুমি সাইকেলের চাকাকে আবর্তন করছে। সাইকেলের চাকা যখন ঘুরতে থাকে, এটাকে আবর্তন করায়। এই আবর্তনরত অবস্থায় রাস্তা এবং তার তলের মধ্যে যে ঘর্ষণটা হবে, সাইকেলের চাকা আর তল, রাস্তার
সমতল যেটা আছে এর সাথে যে ঘর্ষণটা হবে সেটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। তার মানে হচ্ছে একটা বস্তু চলমান অবস্থায় যদি সে আবর্তনরত অবস্থায় যে ঘর্ষণের তৈরি হয় সেটা হবে কি আবর্ত ঘর্ষণ। পিচ্ছিল ঘর্ষণটা কি? পিচ্ছিল ঘর্ষণ, তো পিচ্ছিল ঘর্ষণটা হচ্ছে তোমার এটা যে অনেক সময় কি মেঝেগুলো অনেক পিছলে থাকে, তাই না? এই পিচ্ছিলরত অবস্থায় যে ঘর্ষণটা ক্রিয়া করে, মূলত এখানে ঘর্ষণ নাই বললেই চলে। পিচ্ছিল ঘর্ষণটা হচ্ছে এমন একটা ঘর্ষণ সেখানে খুবই সবচাইতে নিম্ন, সবচাইতে লয়েস্ট যে ঘর্ষণটা তৈরি হয় সেটা হচ্ছে পিচ্ছিল ঘর্ষণ। বুঝতে পারছো? যে যদি তোমাকে প্রশ্ন করা হয় সবচেয়ে ঘর্ষণ কোথায় কম আছে, সবচেয়ে ঘর্ষণ কোথায় কম আছে আর সবচেয়ে বেশি ঘর্ষণ কোথায় আছে, তাহলে উত্তরটা এরকম হবে, সবচেয়ে কম ঘর্ষণ থাকবে হচ্ছে পিচ্ছিল ঘর্ষণ আর সবচেয়ে বেশি ঘর্ষণ থাকবে হচ্ছে স্থিতি ঘর্ষণ। কারণ ঘর্ষণটা যত বেশি থাকবে গতিটা তত বেশি থাকবে, কম থাকবে। তো একটা সময় ঘর্ষণ যদি খুব বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলাচল করতে পারবে না, তাহলে এটা কি স্থিতি ঘর্ষণ। যদি এদের মধ্যে ঘর্ষণ কম থাকতো তাহলে একটা বস্তু আরেকটা বস্তুকে ক্রস করে যাওয়ার চেষ্টা করতো, যেত। তার মানে এখানে কি ঘর্ষণ নাই, খুবই বেশি, মানে দুইটা তলের মধ্যে বেশি ঘর্ষণ থাকার কারণে একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলাচল করতে পারছে না। এইটার মধ্যে ঘর্ষণ কম থাকার কারণে চলাচল করতে পারছে। তাহলে সবচেয়ে কম ঘর্ষণ হচ্ছে পিচ্ছিল ঘর্ষণ, সবচেয়ে বেশি ঘর্ষণ হচ্ছে স্থিতি ঘর্ষণ। তো এটা তোমাদের সংজ্ঞাগুলি লিখবা, এগুলো তোমরা 9 10 এর বইয়ে, দশম শ্রেণীর ফিজিক্সের বইয়ে ছিল, ঠিক আছে? এই জন্য এগুলোকে বেশি আলোচনা করলাম না, কারণ এর চেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার বাকি আছে। এগুলো হোমওয়ার্ক লিখবা, নিজেরা হোমওয়ার্ক লিখে আজকে সন্ধ্যা রাতে সাবমিট করবা। আচ্ছা, তারপর দেখো সমতলে ঘর্ষণটা। এই হচ্ছে একটা সমতল আর এই হচ্ছে একটা, এটাও সমতল। তবে সমতলের মধ্যে আমরা একটা দুইটা নামকরণ করি, যে একটাকে বলছি আমরা আনত তল। আনত তলটা কি? এটা হচ্ছে ভূমি, এটা ভূমি। এখন রাস্তাটা কেমন আছে? রাস্তাটা এমন আছে, তো তুমি যদি এখন এরকম একজন মানুষ যদি এখান থেকে যদি উঠতে থাকে, দেখো কোনো একটা সময় সে মানুষটা এখানে আসলো, তাহলে মানুষটা যদি এই পজিশনে আসে তাহলে দেখো সে কিন্তু উপরের দিকে উঠছে, উপরের ভূমির উপর দিকে, মানে মনে হচ্ছে পাহাড়ের দিকে উঠতেছে, অনেক উপরে উঠতেছে। তো এই ধরনের তলকে আমরা বলি আনত তল। আর ঠিক এরকম যদি থাকে তখন সেগুলোকে একদম আমরা বলি হচ্ছে সমতল, যেগুলো একদম ভূমির সাথে সমান্তরালে থাকে। সমতলটা বলতে বোঝাচ্ছে হচ্ছে ভূমির সাথে সমান্তরালে আছে, ভূমির সাথে সমান্তরালে আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে সেটা। এখন আমি এখানে বলছি যেটা, যে সমতলে ঘর্ষণ। সমতলে ঘর্ষণ বলতে বোঝাচ্ছি ঠিক এরকম, যে এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা। তো ধরো যে এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, তো এই বস্তুর ভর কত আছে? দেখো বস্তুর ভর, তাহলে চিন্তা করে দেখো, এটা যদি হয়ে থাকে তাহলে আমি এইভাবে চিন্তা করতে পারি, এই, ঠিক আছে? এটা কি তাহলে চিন্তা করতে পারি, রাস্তাটা কার সাথে দেখা আছে? এটা ধরো যে এক্স অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কি, দেখো এটা এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স প্রাইম অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে কি ওয়াই প্রাইম অক্ষ, এটা হচ্ছে কি অরিজিন বা মূলবিন্দু। যদি এরকম হয় তাহলে দেখো এরকম একটা রাস্তা আছে, রাস্তাটা কি তাহলে এই অক্ষে একদম এক্স অক্ষের সমান্তরালে আছে, এক্স অক্ষের সমান্তরালে। তাহলে আমি ধরে নিচ্ছি এটাকে, আপাতত আমি ধরছি হচ্ছে এটাকে, যে এটা কি একটা রাস্তা, তো এটা হচ্ছে একটা বস্তু। তাহলে চিন্তা করে দেখো এটার একটা ভর আছে, বস্তুর ভর ধরে নেওয়া হচ্ছে এম। তাহলে চিন্তা করে দেখো, তুমি যদি এখন এদিক দিয়ে টানতে থাকো, এফ পরিমাণ একটা বল প্রয়োগ করো, কি পরিমাণ? এফ পরিমাণ। তাহলে এফ কি? প্রযুক্ত বল। তুমি কি করছো? এখানে একটা বল প্রযুক্ত করছো, এ হচ্ছে প্রযুক্ত বল। যদি প্রযুক্ত বল করো, রাস্তাটা যদি একটু এবড়োথেবড়ে থাকে, মনে করো এবড়োথেবড়ে ছিল, রাস্তাটা একটু এবড়োথেবড়ে ছিল, তাহলে এই যে প্রযুক্ত বল, গতি কোন দিকে আছে? ধরো গতি হচ্ছে এদিকে, ভি কোন দিকে আছে? ধরো বস্তুর বেগ আছে, ভি হচ্ছে বস্তুর বেগ, এবং বেগ কোন দিকে? ডিরেকশন হচ্ছে এদিকে, গতির দিক। এটা হচ্ছে কি গতির দিক, হচ্ছে গতিটা এদিকে। তাহলে বল প্রয়োগ করছে এদিকে, গতিও এদিকে, বস্তুর বেগ কোন দিকে আছে? এদিকে আছে। যদি এদিকে থাকে তাহলে গতি যেহেতু এদিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এদিকে, ঘর্ষণ বল কাজ করবে হচ্ছে এদিকে। তাহলে ঘর্ষণ বলটাকে আমি ধরতে পারি এফ কে। এখন এখানে ঘর্ষণ বল দুই ধরনের হতে পারে। যদি বস্তুটা স্থির থাকে, বল প্রয়োগের ফলে যদি বস্তু স্থির থাকে তাহলে একটা ঘটনা ঘটবে, বল প্রয়োগের ফলে যদি বস্তু গতিশীল থাকে তাহলে অন্য একটা ঘটনা ঘটবে। তাহলে আমি দেখাচ্ছি কি কি ঘটনা ঘটে। দেখো তো এটা গতি। আচ্ছা, আর এখানে লক্ষ্য করে দেখো আরেকটা দিচ্ছি, ঠিক এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু স্থির, তাহলে প্রযুক্ত বল এদিকে এফ এদিকে, আর এইখানে দেখো এদিকে আছে, এটা এফ কে, এটা হচ্ছে এফএস, এটা হচ্ছে এফএস।
আর লক্ষ্য করে দেখো এটা যদি সেন্টার হয় তাহলে ওজন, বস্তুটার ওজন হচ্ছে ডব্লিউ এদিকে ক্রিয়াশীল আর বস্তুটার প্রতিক্রিয়া বল এদিকে ক্রিয়াশীল। তাহলে চিন্তা করে দেখো এইটারও সেম হবে, তো এইটার ওজন আছে এদিকে, ডব্লিউ সমান হচ্ছে কত mg ওজন, এটা হচ্ছে ওজন। তাহলে এর বিপরীতে ক্রিয়া করবে কি প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে কি তাহলে প্রতিক্রিয়া বল, এটা প্রতিক্রিয়া বল। আর এটা কি ওজন, এটা কি এটাকে বলি কি আমরা ওজন, এটা হচ্ছে কি ওজন। তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বল, তাহলে এটা হচ্ছে গতি ঘর্ষণ বল, এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। কেন? কারণ হচ্ছে গতিশীল অবস্থায় যে বলটা কাজ করবে, বাউন্ডারি যে বলটা কাজ করবে সেটাকে বলবো আমরা গতীয় ঘর্ষণ বল। তাহলে এটা হচ্ছে তোমার গতীয় ঘর্ষণ বল। এই জন্য এটাকে দেখো মানে হচ্ছে কাইনেটিক, দেখো কাইনেটিক, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল আমরা বলতে পারি ফ্রিকশনাল ফোর্স, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স বা গতীয় ঘর্ষণ বল, কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা, তো যদি আমরা এটাকে এভাবে ধরি, চিন্তা করে দেখো এই যে এখানে কয়টা বল পেয়েছি আমরা, একটু চিন্তা করে দেখো। এই বরাবর আমার প্রতিক্রিয়া বল, এই বরাবর হচ্ছে ওজন, এই বরাবর হচ্ছে আমার গতির দিক মানে প্রযুক্ত বল, আর এদিকে হচ্ছে আমার কি আছে ঘর্ষণ বল এদিকে। এবার এইটা দেখো এটা স্থির, এটা কি আছে স্থির আছে, মনে রাখবে এটা স্থির আছে। যদি স্থির থাকে, যেহেতু বল তুমি এদিকে প্রয়োগ করছো, প্রযুক্ত বলের বিপরীতে কাজ করবে কি ঘর্ষণ বল। তুমি ওইদিকে বল প্রয়োগ করছো মানে প্রযুক্ত বলের বিপরীতে আছে কি ঘর্ষণ বল। তাহলে এইটা হচ্ছে এই যে এটা তোমার স্ট্যাটিক, এটাকে বলি আমরা কি স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স বা স্থিতির, বা এটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল। আর এটা হচ্ছে এগেইন প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। আর এদিকে আছে তোমার ওজন, এদিকে আছে কি ওজন, তাহলে এটা হচ্ছে কি প্রযুক্ত বল, এদিকে কি থাকবে প্রযুক্ত বল, আর এদিকে থাকবে তোমার কি এটা তো ঘর্ষণ বলে। তো এখানে দেখছো এই যে বলগুলো, এটা হচ্ছে গতি, এটা হচ্ছে তোমার সমতলে ঘর্ষণের জন্য। এগুলো হচ্ছে কি যে সমতলে যদি ঘর্ষণ থাকে তাহলে ঠিক এরকম হবে। এই ক্ষেত্রে মনে রাখবা, এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল যদি বস্তুটা এদিকে গতিশীল থাকে মনে রাখবা যে আর সমান হচ্ছে এখানে ডব্লিউ, আর এখানে কি হবে আর হবে হচ্ছে ডব্লিউ। দেখো এরা পরস্পরের সমান এবং বিপরীতমুখী, তো মানের ক্ষেত্রে যেটা বলবো ডব্লিউ সমান যেহেতু কি mg, তাহলে আর সমান হবে কি mg হবে, মান সমান হবে, দিক ভিন্ন কিন্তু মান হবে কি সমান। তো এই ক্ষেত্রে যে কথা, এই ক্ষেত্রে তোমার কি হবে সেম, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আর ইকুয়াল টু হবে mg, ডব্লিউ সমান mg আর আর সমান হচ্ছে mg হয়ে যাবে। বুঝতে পেরেছো? দুইটা সেম হবে। দেখো এটা হচ্ছে তোমার গতিশীল অবস্থার জন্য, এটা হচ্ছে স্থিতিশীল অবস্থা, একটা গতিশীল অবস্থা আর একটা স্থিতিশীল অবস্থা। আমি আবার বোঝাচ্ছি, এই হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে একটা রাস্তা, তো রাস্তার উপর দিয়ে চলাচলের চেষ্টা করছে, তো একটা বল প্রয়োগে আমি হেঁচকে টান দিলাম, আমি যদি এটাকে টানি তাহলে কি করলো ওইদিকে একটা গতি প্রাপ্ত হলো, কোন দিকে গতিটা এদিকে, তাহলে গতি যদি এদিকে হয় গতির বিপরীতে কাজ করবে ঘর্ষণ বল, কারণ ঘর্ষণ বলের ধর্মই হচ্ছে গতির বিপরীতে কাজ করা। আচ্ছা, যদি গতির বিপরীতে কাজ করে, দেখো যদি গতি হচ্ছে আমার এদিকে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এদিকে। তো এখন দেখো এই বস্তুর একটা ওজন আছে, বস্তুর ভর মানে তার একটা ওজন আছে। এখন যদি এটা সমতল, তার মানে এর সেন্টার বরাবর সমস্ত ওজনই নিচের দিকে ক্রিয়াশীল। যেহেতু সমতল সেন্টার বরাবর, সেন্টার থেকে এই সেন্টার থেকে এই বরাবর তার ওজন নিচের দিকে ক্রিয়াশীল। নিউটনের থার্ড ল অনুযায়ী ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান, ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, তার মানে এই ওজন হয়ে যাবে প্রতিক্রিয়া বলের সমান। দ্যাটস ওয়াই আমি ডব্লিউ সমান mg লিখেছি এবং আর সমান কি লিখেছি mg লিখেছি। তো এই ছিল আমার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, মানে হচ্ছে গতিশীল অবস্থার ক্ষেত্রে ঘর্ষণটা সমতলে ঘর্ষণ। তো এই ক্ষেত্রে মাথায় রাখবো আমরা। আর এটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল। আমি এইটুকু মুছে দিচ্ছি। তো এই গতির ক্ষেত্রে একটু মাথায় রাখবা, যদি বস্তু ত্বরণ থাকে, মানে এখানে এদিক দিয়ে তো যাচ্ছিল তাই না, এই বরাবর তো যাচ্ছিল, তাহলে এইটা তো তোমরা পেয়েছো যে এটা হচ্ছে ডব্লিউ আর এটা কি আর, তাহলে এই বরাবর কি আছে এটা হচ্ছে কি এফ আর এদিকে কি ছিল এটা হচ্ছে এফ কে গতির ক্ষেত্রে। তো মাথায় রাখবা যদি ত্বরণ থাকে এটা হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে। যদি দেখো এফ ইজ গ্রেটার দেন এফ কে, এটা যদি থাকে এফ ইজ গ্রেটার দেন যদি এফ কে হয়, তাহলে মনে রাখবা
তাহলে অবশ্যই মাথায় রাখবা এফ ইজ গ্রেটার দেন যদি এফ কে হয়, তাহলে মাথায় রাখবা যে এখানে একটা, তার মানে দেখো এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু থাকবে, ধরো দেখো এটাকে আমি এ ধরলাম, এফ কে ধরলাম, এটা হচ্ছে এফ ই। তাহলে এখানে একটা এটা মাথায় রাখবা, এই এফ কি, তার মানে হচ্ছে এইখানে যেটা করছো তুমি সেটা হচ্ছে দেখো, তাহলে আমি এটাকে যদি এভাবে লিখে দেখো, এই যে এফ এ, তার মানে এফ এর সমান লিখতে পারি এফ ই প্লাস হচ্ছে এফ কে। কেন বলতো, যে এখানে ও বাধা দিচ্ছে, মানে চিন্তা করে দেখো এ হচ্ছে তোমার সবচেয়ে খারাপ বন্ধুটা, ও কখনো চায় না যে তুমি সামনের দিকে আগাও, ও সবসময় চায় তুই এটা কর, চল আজকে আড্ডা দেই। তোমার ভালো কোনো কাজে ও তোমাকে সাপোর্ট করে না, যত প্রকার নেগেটিভ কাজ সব কাজে ও সাপোর্ট করে। ও যদি ও সিগারেট খায়, তোমাকে সিগারেট খাইতে সে উদ্বুদ্ধ করতে পারে, কোনো সমস্যা নাই। ও যত ধরনের ব্যাড ইফেক্ট মানে ব্যাড সাইড গুলো আছে সবগুলো তোমাকে চাই তোমার উপর প্রভাব ফেলতে। এটা সো ধরো তুমি সামনের দিকে এগোতে চাচ্ছ, সে ওইদিকে তোমাকে নিতে চাচ্ছে, তো কিন্তু তুমি চিন্তা করো, তো তোমার বন্ধুর তার যে কনভিন্সিবিলিটি আছে, তার একটা কনভিন্সিবিলিটি আছে, তাই না? কারণ সে যে তোমাকে কনভিন্স করবে, তার দ্বারা প্রভাবিত হইতে হবে তোমাকে, তখন তো তুমি তার কাজগুলি করবা। তোমাকে সে কনভিন্স করার চেষ্টা করছে, তুমি চাচ্ছ না আমি যাব না, সে তোমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে, তো ফাইনালি চিন্তা করো সে তোমাকে কনভিন্স করছে কিন্তু করতে পারে নাই, সে চেষ্টা করতে কিন্তু কনভিন্স করতে পারে না। তার মানে কি, চিন্তা করে দেখো তো যে তার চেয়ে কি আছে এখানে, তোমার মানে তোমার যেটা আছে, তোমার যে বোধ শক্তিটা আছে তার চেয়ে বেশি আছে। এখন কতটুকু বেশি আছে সেটা গাণিতিক রূপ যদি আমরা দেই, চিন্তা করে দেখো, তো তোমার হচ্ছে এটা, যেখানে সে তোমাকে বাধা দিচ্ছে, সে তোমাকে কনভিন্স করার চেষ্টা করছে কিন্তু কনভিন্স করতে পারে না, তার মানে তোমার বোধ শক্তিটা তার চেয়ে বেশি আছে। ধরো তো তোমার এই হচ্ছে তোমার বোধ শক্তিটা, এটা ঠিক আছে, সে তোমাকে বাধা দিচ্ছে কতটুকু, বাধা দিচ্ছে হচ্ছে এফ কে পরিমাণ। তোমার কতটুকু বেশি আছে বোধ শক্তি, সেটা তোমার এই এফ ই পরিমাণ এটা। তা আমি যদি এটা চিন্তা করি এরকম ভাবে, যে এভাবে চিন্তা করি যে সে হচ্ছে এ হচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে তুমি যে পরিমাণ বল দিয়েছো, বলভাবে যদি এখন যদি আমি বলি এরকম যে তুমি 20 নিউটন বল দিয়েছো, কত নিউটন দেখো এখানে তুমি 40 নিউটন বলে দিয়েছো, 40 নিউটন বলে ওইদিকে ধাক্কা দিচ্ছ, তোমার যে বন্ধুটা সে তোমাকে যে কনভিন্সিবিলিটিটা সেটা হচ্ছে ধরো যে 20 নিউটন, সে এতটুকু চেষ্টা করতেছে 20 নিউটনে, মানে যদি কনভিন্সিবিলিটি বলো বা কনভিন্স করার একটা চেষ্টা, যে 20% চেষ্টা করছে তোমাকে করতে পারছে, বাকি 80% করতে পারে নাই, বা ধরো যে তোমার 40% বোধগম্য আর তার কনভিন্সিবিলিটি আছে 20%, তার মানে কি এখানে একটু বেশি আছে তোমার, সো তোমাকে সে প্রভাবিত করতে পারবে না। তো যদি না পারে একটা অংশ কিন্তু ঠিকই করে ফেলছে, মোটামুটি একটা। তো দেখো এখানে কত আছে, দেখো ওর যে 20 আর এখানে কত আছে 40, তাহলে এইখানে চিন্তা করে দেখো 20 প্লাস 20, এর মানে ওর যে 20, এই 20 কিন্তু তোমার মধ্যে ঢুকে গেছে, মানে তোমাকে কিছুটা হলো করতে পারছে সে প্রভাবিত, বুঝতে পারছো কি, সে তোমাকে কিছুটা হলো মানে তোমার 40 ছিল, 40-র মধ্যে সে 20% কিন্তু এ দেখো অর্ধেক কিন্তু কনভিন্স করে ফেলছে, সে তোমাকে অর্ধেক কনভিন্স করে ফেলছে, বাকি অর্ধেক আছে। তার মানে তুমি এখন যতটুকু কাজ করতে পারবা, এই কাজটা শুধুমাত্র এই যে বাকি যতটুকু বোধগম্য আছে তোমার অতিরিক্ত, এটা দিয়ে তুমি কিছু করতে পারবা। তার মানে এটা যদি গাণিতিক রূপ দিতে চাই, তাহলে দেখো এটা হচ্ছে এটা, যে তোমার টোটাল ছিল, আর এ হচ্ছে তোমার যতটুকু তোমাকে সে কনভিন্স করতে পেরেছে, আর এ হচ্ছে যতটুকু তোমাকে কনভিন্স করতে পারে নাই, বুঝতে পারছো, বা এইটুকু ধরে রাখো। আচ্ছা, তাহলে আমরা এটাকে এভাবে লিখবো, দেখো আমরা লিখবো হচ্ছে এরকম, যে মোট শক্তি, তাহলে হচ্ছে দেখো প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স, এটাকে বলি আমরা কি অ্যাপ্লাইড ফোর্স। এই প্রযুক্ত বল বা অ্যাপ্লাইড ফোর্স সমান হবে তোমার কি আছে এখানে, দেখো এই প্রযুক্ত বল মানে হচ্ছে ঘর্ষণ বল প্লাস হচ্ছে কি আছে কার্যকর বল, এটাকে বলি আমরা কার্যকর বল, যে কাজটা করতে পারে। কারণ তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, এই 20%-ই কিন্তু তুমি সবকিছু করবা, তো কার্যকর বল এর মানে হচ্ছে এটা সমান হচ্ছে ঘর্ষণ বল মানে কি ফ্রিকশনাল ফোর্স প্লাস হচ্ছে কার্যকর মানে হচ্ছে ইফেক্টিভ ফোর্স বা কার্যকর বল। তাহলে এটাই হচ্ছে আমরা লিখি অ্যাপ্লাইড ফোর্স, মানে হচ্ছে এফ হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, আর ফ্রিকশনাল ফোর্স হচ্ছে তোমার এফ কে দিয়েও দিতে পারো, আর এখানে পাচ্ছ তো এফ ই। এই হচ্ছে তোমার গাণিতিক রূপটা। যদি গতিশীল থাকে, যদি এখানে কি থাকে, যদি তাদের মধ্যে কি থাকে, যদি মুভিং থাকে মানে গতি থাকে, ত্বরণ থাকে,
তখন এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, তারপরে আসি আমরা, তো এবার এইটার মধ্যে আসো, এটার মধ্যে কি হবে এবার? তাহলে এইটার মধ্যেও কিন্তু তোমার এখন যদি স্থিতিশীল অবস্থায়, স্থিতি ঘর্ষণ, এটা হচ্ছে, ওটা ছিল গতি ঘর্ষণের ক্ষেত্রে, লিখে রাখো, এটা আগেটা লিখে রাখো, গতি ঘর্ষণের ক্ষেত্রে আগে যা লিখছে সেটা গতি ঘর্ষণ, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, এটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ, আর আগেরটা হচ্ছে গতি ঘর্ষণ, দুইটা নোট করে রাখো আলাদাভাবে, ঠিক আছে? আচ্ছা, যদি ম্যাথ করতে চাও ঠিক এরকম, দেখো ম্যাথ হচ্ছে এরকম, ধরো হচ্ছে এই হচ্ছে তোমার একটা, ধরো যে এই এম বড় একটা বস্তু আছে, 10 কেজি বড় একটা বস্তু আছে, ঠিক আছে? 10 কেজি বড় বস্তু, 10 কেজি বড় একটা বস্তু থাকে, তাহলে তুমি কি করছো, বললা যে বস্তুটাকে অনুভূমিকার সাথে, ধরো যে বস্তু অনুভূমিকার সাথে এত নিউটন বলে টানা হচ্ছে, এত নিউটন বলে টানা হচ্ছে, টানা হলে এত নিউটন বলে টানা হলে ধরো যে 40 নিউটন, এত নিউটন বাধা দানকারী বলের উদ্ভব হয়, তাহলে কার্যকর বল, দেখো তাহলে এখানে হচ্ছে কার্যকর বল ও প্রতিক্রিয়া বল নির্ণয় করো, কার্যকর বল ও প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তাহলে কি বললাম এখানে, দেখো ভর তো দেয়া আছে এখানে, যে অনুভূমিকার সাথে 100 নিউটন বলে টানা হলে, এই বস্তুটিকে টানা হলে কি বলা হয়েছে, অবশ্যই সমতল রাখা আছে। আচ্ছা, তো টানা হলে 40 নিউটন বাধাদানকারী বলের উদ্ভব হয়। কার্যকর বল ও প্রতিক্রিয়া বল নির্ণয় করো, কার্যকরী বল এবং প্রতিক্রিয়া বলটা বের করতে হবে। তাহলে চিন্তা করো, দেখো এর ভর এইখান থেকে চিন্তা করো, তাহলে ওজন কোন দিকে আছে, এদিকে, তাহলে বস্তুর ওজন কত আছে, দ্রব্যের সমান হচ্ছে mg, ঠিক আছে? আর প্রতিক্রিয়া বল কোন দিকে ক্রিয়া করে, এদিকে, তাহলে আর সমান কত আছে, এটাও mg, কারণ আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান, কিন্তু ডিরেকশন ভিন্ন, মান সমান, ডিরেকশনটা ভিন্ন। তাহলে আমাকে কি বলছে, প্রতিক্রিয়া বল বলছে, তো প্রতিক্রিয়া বল হবে হচ্ছে 10 গুণ 9.8 সমান হচ্ছে কত, 98 নিউটন, তার মানে হচ্ছে এখানে এই হচ্ছে তোমার প্রতিক্রিয়া বলটা। আর এইখান থেকে তোমার যেহেতু টানা হচ্ছে, এদিকে টানা হচ্ছে অনুভূমিকার সাথে, যদি এখানে কত নিউটন বলে টানা হচ্ছে, এফ, এটা হচ্ছে কি এত নিউটন বলে টানা হচ্ছে বলছে, তাহলে এত বাধানকারী বলের উদ্ভব ঘটে। যদি এত বলে টানা হয়, তাহলে বাধানকারী বলটা কোন দিকে ক্রিয়া করবে, এদিকে ক্রিয়া করবে। তাহলে আমি যদি লিখি যে দেখো বাধানকারী বলে 40 নিউটন বাধানকারী বল সৃষ্টি হয়, এটা কিন্তু ভুল, কারণ দেখো টানা হচ্ছে এদিকে, তো গতিটা আমার এদিকে আছে, গতি এদিকে থাকে, তাহলে এটা কোন দিকে ক্রিয়াশীল হবে, এই বরাবর, তার বিপরীতে ক্রিয়া হবে, বাধা দেবে। যদি এত বলে টানলে সে বাধা দিচ্ছে, বাধা দেওয়া মানে তো বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তাই না? তাহলে এই দিকে আছে কত নিউটন আছে, দিকে 40 নিউটন আছে, কত 40 নিউটন। তাহলে এখন চাইছে কি কার্যকর বল, তাহলে আমরা কি জানি, এটা কি তাহলে ঘর্ষণ বল, বাধা দানকারী বল, এটা কি বাধানকারী বলের নাম কি, ঘর্ষণ বল, এটা কি দ্বারা প্রকাশ করি আমরা, এফ কে, আর এফ কে দেওয়া আছে এখানে 40 নিউটন। আর এখানে যেটা বলছে টানা হচ্ছে, টানছো মানে কি প্রযুক্ত বল, টানছো মানে তুমি এটা প্রযুক্ত বল, তাহলে অ্যাপ্লাইড ফোর্স এফ এ সমান কত দেওয়া আছে, 100 নিউটন দেওয়া আছে। যদি 100 নিউটন হয়, সুতরাং তুমি এখানে বলতে পারো যে কার্যকর বল হবে প্রযুক্ত বল মাইনাস হচ্ছে ঘর্ষণ বল, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, তাহলে কত পাবো, 100 নিউটন মাইনাস হচ্ছে কত, 40 নিউটন সমান হচ্ছে 60 নিউটন, বুঝছো, 60 নিউটন। এখন যদি তোমাকে বলে যে কত ত্বরণের সামনের দিকে চলবে, এটাও যদি বলতো, তাহলে দেখো তো বস্তুটি কত ত্বরণ নিয়ে সামনের দিকে এগোবে, আমাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে বস্তুটি কত ত্বরণ নিয়ে সামনের দিকে এগোবে, আচ্ছা তাহলে চিন্তা করে দেখো, এটা তো গেল। তো এবার দেখো প্রশ্ন হচ্ছে বস্তুটি কত ত্বরণে সামনের দিকে এগিয়ে যাবে, দেখো কত ত্বরণে সামনের দিকে এগিয়ে যাবে। তো প্রশ্ন তো এরকম হয়, কত ত্বরণে, তাহলে মানে আমার কার্যকর বলতে পেয়েছি। এখন তোমরাই বলো যে কত ত্বরণের সামনের দিকে এগিয়ে যাবে। তো ত্বরণের ক্ষেত্রে মাথায় রাখবা নিট বল যেদিকে ক্রিয়া করে, হ্যাঁ নিট বল, তাহলে যেহেতু তুমি কার্যকর বল পেয়েছো, আমাকে একটা প্রশ্ন করে দেখাও, এখানে তো তোমার এফ কি আছে একটা বল, এফ এ একটা বল আছে, এফ ই একটা বল আছে, এই তিনটা বলের মধ্যে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3,
কোন বলে ত্বরণ সৃষ্টি করে, কোনটাকে বলা হয় ত্বরণ সৃষ্টিকারী বল, একটু কমেন্টে জানাও। সো একটু কমেন্টে জানাও এখানে কোন বলটা ত্বরণ সৃষ্টিকারী বল বলা হয়। সবাই একটু কমেন্টে জানাও এখানের কোন বলটাকে ত্বরণ সৃষ্টিকারী বল বলা হয়। ত্বরণ সৃষ্টি করে না, প্রযুক্ত বলে ত্বরণ সৃষ্টি করে না, ত্বরণ সৃষ্টি করে কার্যকর বলে। কার্যকরী বল এটা কি, এর নাম কি কার্যকরী বল, কার্যকরী বল। যারা এটা বলছো এটা ভুল, এটা হচ্ছে কার্যকরী বল। ত্বরণ সৃষ্টিকারী এই বলের অপর নাম, এই কার্যকরী বলের অপর নাম হচ্ছে ত্বরণ সৃষ্টিকারী বল, ত্বরণ সৃষ্টিকারী বল। মনে রাখবা এটা সারা জীবনের জন্য, এখন আজকে মনে রাখবা যে ত্বরণ সৃষ্টিকারী বল হচ্ছে কে, কার্যকর বলের অপর নাম। মানে হচ্ছে কার্যকর বলটাই ত্বরণ সৃষ্টিকারী বল হবে, কার্যকর বলটা কি হবে ত্বরণ সৃষ্টিকারী বল। তার মানে হচ্ছে তিন নাম্বারটা হবে। যারা যারা বলছো 2 এটা ভুল, যারা 2 বলছো তারা ভুল। মনে রাখবা ত্বরণ সৃষ্টিকারী বল হচ্ছে কি Fe। তো মনে রাখ তাহলে কত হবে, এখানে বের করবো কোনটা, এই বলটা ত্বরণ সৃষ্টি করবে, এই বল। বুঝতে পারছো কি? তো এই বলে ত্বরণ সৃষ্টি করে না। হ্যাঁ করে না বলতে এটা না, করতে পারে বিশেষ শর্তে, সেটা আমি পরে বুঝাচ্ছি কখন করবে। তো এবার আমরা কত ত্বরণ এগিয়ে যাবে সেটা যদি বের করতে যাই, তো আমরা জানি হচ্ছে Fe। দেখো Fe সমান কত নিউটন, 60 নিউটন। সুতরাং আমরা জানি Fe মানে কি জানি, ma। Fe মানে হচ্ছে ma সমান কত 60। সুতরাং a সমান হবে হচ্ছে 60/10 ইকুয়াল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে হচ্ছে আমরা গাড়িটি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এখন তোমাদের প্রশ্ন মতে যেটা হওয়ার কথা, তোমাদের প্রশ্ন মতে কিন্তু গাড়িটা দেখো, তাহলে গাড়ির ত্বরণ কত, গাড়ির ত্বরণ এদিকে আছে কত, গাড়ির ত্বরণ আছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, কোন দিকে, এই দিক বরাবর। ঠিক আছে, তোমাদের প্রশ্ন মতে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে তোমার F হচ্ছে 100 নিউটন। সুতরাং ma সমান হচ্ছে 100, সুতরাং a সমান হচ্ছে 100/10 ইকুয়াল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ইটস ভুল, এটা ভুল, বুঝছো? এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে এখন প্রমাণটা দেখাই দিচ্ছি। দেখো তুমি জানো প্রযুক্ত বল সমান কি জানি, কার্যকর বল প্লাস হচ্ছে ঘর্ষণ বল। যখন ঘর্ষণ বলটা F কে, ঘর্ষণ বল যখন শূন্য হয়ে যাবে মসৃণ তলে, আদর্শ দেখো আদর্শ মসৃণ তলে ঘর্ষণ, আদর্শ মসৃণ তল, আচ্ছা এই আদর্শ মসৃণ তল ঘর্ষণহীন তল হিসেবে বিবেচনা করা হয়, বিবেচনা করা হয়। তো চিন্তা করো যে এমন একটা তল নিয়েছো যে তলটা কি মসৃণ, যদি মসৃণ তলের মধ্যে কি হয়ে যায়, মসৃণ তলে ঘর্ষণ বলটা শূন্য হয়ে যায়। যখন ঘর্ষণ বল শূন্য হয়ে যায় তখন কার্যকর দেখো Fe = Fe, এর মানে হচ্ছে প্রযুক্ত বল সমান হচ্ছে কার্যকরী বল। প্রযুক্ত বল মানে হচ্ছে কার্যকরী বল, বুঝতে পারছো? তো দেখা যাচ্ছে বিশেষ শর্ত, কখন শর্তে, যে তলটা যদি মসৃণ হয়, মানে যে পরিমাণ বল প্রয়োগ করছো বলের যদি অপচয় না হয় তখন ওই বলের কারণে ত্বরণ সৃষ্টি হতে পারে, তখন ওই প্রযুক্ত বলটাই ত্বরণ সৃষ্টি করবে। কিন্তু যখন ঘর্ষণ থাকবে তখন প্রযুক্ত বলে ত্বরণ সৃষ্টি করবে না, তখন ত্বরণ সৃষ্টি করবে কার্যকরী বলে, মানে হচ্ছে লব্ধি বলে। কার্যকরী বল মানে কি, লব্ধি বল। এই যে বলটা, এই কার্যকরী বলটা, এর অপর নাম হচ্ছে লব্ধি বল, মনে রাখবা। এর অপর নাম হচ্ছে কি, লব্ধি বল বা ত্বরণ সৃষ্টিকারী বল। লব্ধি বল বা ত্বরণ সৃষ্টিকারী বল, বুঝতে পেরেছো? এই বলটা, এই যে এটা তো ত্বরণ সৃষ্টি করবে, এটা মাথায় রাখবা। ত্বরণ সৃষ্টি করবে কি, এই বলে ত্বরণ সৃষ্টি করবে, এই বলো না, এই বলো না। ঠিক আছে, এটা হচ্ছে মন্দন সৃষ্টিকারী বল। যদি এটা বলে এটা হচ্ছে কি মন্দন সৃষ্টিকারী বল, মন্দন সৃষ্টিকারী বল, বুঝতে পারছো? এই ঘর্ষণ বল, এটা হচ্ছে কি ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা কি হবে, ঘর্ষণ বল মন্দন সৃষ্টি করে, আর কার্যকরী বল ত্বরণ সৃষ্টি করে। কার্যকরী বল লব্ধি বল বা ত্বরণ সৃষ্টিকারী বল, কার্যকরী বল লব্ধি বল বা ত্বরণ সৃষ্টিকারী বল। তা আমরা একটা বিষয় মনে রাখবো যে এই বলের 3টা নাম আছে। 3টা নাম কি কি নাম দিয়েছি, লব্ধি বল বলা যেতে পারে, ত্বরণ সৃষ্টিকারী বল বলা যেতে পারে, আরেকটি কি বলা যায়, কার্যকরী বল।
ঠিক আছে, এই কার্যকরী বলের কারণে কোন একটা বস্তুর মধ্যে কোন একটা তলের মধ্যে চলাচলের সময় সে ত্বরণ সৃষ্টি করবে, অন্যথায় সে ত্বরণ সৃষ্টি করতে পারবে না। আচ্ছা, এখন যদি চিন্তা করো এরকম, দেখো যে যদি এমন হয়, চিন্তা করে দেখো এফ এ ইজ ইকুয়াল টু এফ কে, এফ ইজ ইকুয়াল টু এফ কে, তার মানে কি হবে? চিন্তা করে দেখো এফ এ যদি এফ কে দেয়, এইখানে যদি এরকম হয়ে যায়, এরকম যদি হয় তখন কি হবে দেখো তো, তখন কি হবে? মানে কোন একটা তলে চলার সময় যদি এরকম হয়, এটা যদি হয়ে যায়, তার মানে ঘর্ষণ বল সমান যদি প্রযুক্ত বল হয়, ঘর্ষণ বল সমান প্রযুক্ত বল হলে তাহলে আমরা কি লিখতে পারি? এফ এ এফ কে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ কে ইজ ইকুয়াল টু কি? এফ কে ইজ ইকুয়াল টু এফ এ। তাহলে তোমার নিট বল, লব্ধি বলটা কি দেখো, তো লব্ধি বল হচ্ছে কি এফ ই, তো এফ ই সমান কি দাঁড়াচ্ছে চিন্তা করে দেখো তো। তাহলে তুমি তো জানো কি, তুমি নর্মালি জানো হচ্ছে দেখো এফ, তুমি জানো হচ্ছে এফ এ সমান হচ্ছে এফ কে প্লাস হচ্ছে এফ ই, ঠিক আছে। এখন চিন্তা করে দেখো, তাহলে এখন এফ এ মাইনাস হচ্ছে এফ কে ইজ ইকুয়াল টু কি পাচ্ছ? এফ ই। তাহলে এখন চিন্তা করে দেখো, যদি দুইটা শূন্য হয়ে যায়, এটা সমান হয়, সমান হলে কি লিখতে পারি আমরা? সমান হলে লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু হচ্ছে শূন্য, এফ ই সমান কি হয়ে যায়? তার মানে কার্যকরী বল শূন্য। কার্যকরী বল শূন্য মানে হচ্ছে কি? ত্বরণ শূন্য মানে হচ্ছে এই যে এটা। তাহলে আমি লিখতে পারি যেহেতু দেখো, যেহেতু এম ইজ নট ইকুয়াল জিরো, যেহেতু এম ইজ নট ইকুয়াল জিরো, তাহলে আমরা বলতে পারি এ সমান কত? এ সমান শূন্য। এ সমান শূন্য, দেখো তাহলে এ সমান যদি শূন্য হয় তাহলে হতে পারে ইউ সমান শূন্য, ইউ সমান শূন্য হতে পারে, অথবা ইউ সমান হতে পারে ভি। তো দুইটা কেস হতে পারে, হয় আদিবেগ শূন্য, হয় এটা স্থির থাকবে, নয়তো সেটা সমবেগে থাকবে। এটা হয় স্থির, তার মানে কি স্থির থাকবে, হয় এটা স্থির থাকবে অথবা সমবেগে থাকবে, স্থির থাকবে অথবা সমবেগ নিয়ে চলবে, এই হচ্ছে ঘটনা। তো দেখো তার মানে হচ্ছে দুইটা বস্তু, একটা তল যখন আরেকটা তলের বাধা দেবে, এই বাধার পরিমাণ যদি প্রযুক্ত বলের সমান হয়ে যায়, তুমি যে বলে টানছো ঠিক সেই বলেই বাধা দিচ্ছে, তখন কি হবে? তখন যদি বস্তুটা হয় বস্তু স্থির থাকবে, হয় স্থির থাকবে, নয়তো সমবেগে চলবে। কেন চলবে? দেখো দুইটা যদি সমান হয়, আমরা জানি হচ্ছে এফ এর সমান এফ কে প্লাস এত, তো এটাই পাশে নিয়ে আসলাম, কারণ দুইটা যদি ইকুয়াল হয়, যদি দেখো এখানে যদি এত সমান এত হয়, আমরা জানি হচ্ছে এরকম, আমরা জানি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এফ কে প্লাস এফ ই। যদি এরকম হয় তাহলে এফ ই মাইনাস এফ কে সমান কি? এফ ই। এফ এ মাইনাস এফ কে সমান এত, তাহলে দুইটা ইকুয়াল হলে কি এটা শূন্য হয়ে যাচ্ছে, তার মানে এই কার্যকরী বলের মান শূন্য হয়ে যাবে। কার্যকরী বল যদি শূন্য হয়ে যায়, এটা ইটস নট ফেরাম, এটা কিন্তু আয়রন না, এটা তোমরা যে আয়রন করে আসছো রসায়নে, সেই আয়রনও না, বুঝছো? এটা কিন্তু এফ ই, এটা কিন্তু নিচে আছে, এটা নিচে মাথায় রাখবা, এটা আছে কোথায়? এটা নিচে আছে, এটা নিচে। আচ্ছা, তার মানে এটা সমান শূন্য, কিন্তু এটা মানে কি? কার্যকরী বল, কার্যকরী ত্বরণ আছে এখানে এম এ যদি হয়, এখন ভর তো বস্তু শূন্য হতে পারে না, ভর শূন্য হতে পারে? শূন্য হতে পারে না। যদি ভর শূন্য না হয় তাহলে আমরা লিখতে পারি এম ইজ নট ইকুয়াল জিরো। তাহলে কোনটা শূন্য হবে? যে কোনো একটা শূন্য হলে, কারণ দেখো যে ভর যদি শূন্য না হয়, ত্বরণ শূন্য হলে কি তো শূন্য হবে? হয় ভর তো শূন্য হতে পারবে না, তাহলে অবশ্যই ত্বরণকে শূন্য হতে হবে, আর নয়তো এই গুণফলটা কি শূন্য হবে না, কারণ যেহেতু বলছে গুণফল শূন্য, তাহলে যে কোনো একটা এখানে শূন্য হবে, কারণ দুইটা রাশি, দুই বা দুইটা রাশি গুণ আকারে থাকলে যে কোনো একটা শূন্য হলে বাকি সবগুলোর মানটাই শূন্য, গুণফল শূন্য হবে। যে কোনো একটা শূন্য হলে গুণফলটা শূন্য হয়ে যাবে, হয় ভর শূন্য নয়তো এটা, কিন্তু ভর শূন্য হতে পারবে না, তার মানে একমাত্র আছে কি? ত্বরণ, তাই ত্বরণকে শূন্য হতে হবে। যদি ত্বরণ শূন্য হয় তাহলে দেখো এই যে এরকম, তাহলে এটা বুঝলা তাই না? তাহলে এটা দেখো লাস্টের এটা, তো এটার ক্ষেত্রে এটা হবে, এটা স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে, এটা মনে রাখবে, এটা স্থিতি ঘর্ষণ, এটা স্থিতি ঘর্ষণে। জাস্ট 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট যেও না কেউ। তো এই যে স্থিতি ঘর্ষণ, তো স্থিতি ঘর্ষণের মধ্যে এই দুইটাকে স্থির, যেহেতু একটা তল আরেকটা তলের উপর যাচ্ছে না, তো স্থিতি ঘর্ষণের মধ্যে আর সমান হচ্ছে কি? ডব্লিউ হবে সমান হচ্ছে কি? এমজি হবে, অর্থাৎ প্রতিক্রিয়া বলটা তুমি বের করতে পারবা, ঠিক আছে? কিন্তু বিপরীতমুখী, আমি এখানে মান লিখেছি, আমি ডিরেকশন দেই নাই, মান। আচ্ছা, আর এখানে এফএস, এখানে কি হতে পারে? এফ ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু এফএস, এই যে এফএস দ্বারা কি বলছে? এফএস মানে কি? এখানে এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এটা হচ্ছে কি? প্রযুক্ত বল, আর এটা হচ্ছে কি? ত্বরণ। এটা হচ্ছে কি? এটা প্রযুক্ত বল, আর এটা কি? তুমি চিন্তা করো, এটা প্রযুক্ত বল আর এটা ঘর্ষণ বল।
ঘর্ষণ বল। এবার চিন্তা করে দেখো, এই অবস্থা যদি স্থির থাকে তাহলে দেখো তো যে Fs ইজ গ্রেটার দেন যদি Fa হয়, কি হবে? মন্দন সৃষ্টি হবে। তার মানে কি এটা বড়? এটা যদি বড় হয় তাহলে চিন্তা করে দেখো যে F E ইকুয়াল কি দাঁড়াচ্ছে? Fe হবে তোমার এরকম ভাবে, Fe দাঁড়াবে হচ্ছে Fa মাইনাস Fs ইজ ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ মান, একটা ঋণাত্মক মান বের হবে। চিন্তা করে দেখো তখন কার্যকরী বলটা হবে নেগেটিভ। কেন হবে? কারণ দেখো ঘর্ষণ বলটা যদি ঘর্ষণ বলের চেয়ে এটা বড় হয়ে যায়, তুমি তো সূত্র জানো কি? তুমি সূত্র জানো তো F ইজ ইকুয়াল টু হচ্ছে জানো হচ্ছে Fe প্লাস Fk, এরকম জানো। ঠিক একইভাবে স্থিতি ঘর্ষণের জন্য এটা হচ্ছে গতি ঘর্ষণের, এটা হচ্ছে কি গতি ঘর্ষণের। আর স্থিতি ঘর্ষণটা কেমন হবে? তাহলে স্থিতি ঘর্ষণের জন্য হবে, দেখো স্থিতি ঘর্ষণের জন্য হবে তোমার Fa ইজ ইকুয়াল টু হচ্ছে Fe প্লাস হচ্ছে Fs, এখানে হবে Fs মানে স্ট্যাটিক ফোর্স বা স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বল। আচ্ছা এটা লিখতে পারি। এই তোমাদের আরেকটা এখানে একটা বিষয় ছিল, যদিও আজকে বুঝাইতে পারি না, এটা সময় হয়নি, তাহলে এরকম হইতে পারে। এর মানে কিন্তু এটা মন্দন তৈরি করবে, এখন আর ত্বরণ সৃষ্টি করবে না। এখন কি হবে? এটা কিন্তু এখন নিজেই মন্দন তৈরি করবে। তো এটা কার জন্য তৈরি করবে? কারণ ওর জন্য। ও আসলে মন্দনটা তৈরি করতেছে কি? ও, বুঝছো? কারণ ওর বলের মানটা বেশি, তো যাওয়ার কথা ছিল ওইদিকে, কিন্তু ও কি করবে? গতি কমিয়ে দেবে, গতি কমিয়ে ও মন্দন তৈরি করবে। তো যাই হোক, তোমাদের আজকে এই পর্যন্তই থাকবে, আজকে আর বুঝাবো না এখান থেকে।